তারিখ আমির হেফাজতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে যারা এই আন্দোলন মারা গেছেন তারা শহীদ। 6 জনকে শহীদ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আন্দোলনে দ্বিগুণ মাত্রা বেড়ে গেছে। যারা শহীদ মর্যাদাকে তামান্না রাখে লালন করে তাদের মধ্যে সবাই নেমে আসার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে। হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের সংহতি প্রকাশ কোটা আন্দোলনের প্রতি, এটা আমরা ওইভাবে নিউজ করছি। কোটা আন্দোলনের তাদের ফেস থেকে আসছে। হাটহাজারী মাদ্রাসা ছাত্ররা নামার পরে ইসলামী জগতের যারা একটু চিন্তায় ছিল নামবে কি নামবে না, তাদের মধ্যে ভীতি ভেঙে গেছে। তারাও কি নেমে আসার জন্য কি পুরো বাংলাদেশে তৈরি হয়ে গেছে। 2 তারিখ দুপুর থেকে একদম রোড ব্লক করে কি আনুষ্ঠানিকভাবে নেমে দেওয়া হয়েছে 3 তারিখ থেকে। 3 তারিখ তো বড় ধরনের দোয়াই হলো আসরের পরে হাটহাজারী মাদ্রাসা গেটের মধ্যেই আন্দোলন সফলতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ইনসাফ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ইনসাফের পক্ষ থেকে জুলাই 24-এর আন্দোলনে ওলামায়ে কেরাম বা ইসলামী শক্তির সম্পৃক্ততার বিষয়ে তারা জানার জন্য কখন থেকে কীভাবে আমাকে তাদের আহ্বান করেছে, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। পাশাপাশি যারা আজকের লাইভে বা যারা দেখতেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাকে প্রশ্ন করা হয়েছে, এটা একটা কোটা বিরোধী আন্দোলন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এখানে ওলামায়ে কেরাম বা হেফাজত সংশ্লিষ্টতার মূল কারণ কী ছিল। আসলে যারা ইতিহাস নিয়ে লেখালেখি চর্চা করে বা চিন্তা করে, যারা দেশ নিয়ে ভাবে, তাদের মধ্যে একটা বিষয় দৃশ্যমান যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামী শক্তি এবং আমাদের সাধারণ শক্তিকে, অর্থাৎ মাদ্রাসা কেন্দ্রিক শক্তিগুলো এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শক্তিগুলোকে বিভাজনের জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে চলা হচ্ছিল। এটা দেশের ভিতরেও যারা দালাল শ্রেণী আছে তারাও সুশীল নামে বাহির থেকে এটা নিয়েও পেট্রোনাইজ করা হচ্ছিল। যেমন স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি, পাশাপাশি এটাকে একটা রূপ দেওয়া, স্বাধীনতা আন্দোলনকে যুদ্ধকে রূপ দেওয়া হচ্ছিল ইসলাম এবং এই সেকুলারের মধ্যে দ্বন্দ্বের। অথচ 71-এর যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। পশ্চিমারা আমাদের উপরে, পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের জুলুম করেছে, মজলুমরা তার প্রতিবাদ করেছে, আল্লাহ তো মজলুমদেরকে সাহায্য করেছে, 9 মাস স্বাধীন হয়েছে। কিন্তু এটাকে ইসলামের সাথে একটা ইসলামী যুদ্ধ দেখিয়ে বারবার যারা পরাজিত শক্তিকে ইসলামের শক্তি বানিয়ে এখানে আমাদের মধ্যে ডিভাইড করে একটি গোষ্ঠী, একটি রাষ্ট্র আমাদের কলোনি বানানোর চেষ্টা করেছে এবং তারা এটাতে সফল হয়েছে প্রায় 53 বছর। সেই কাদাছোড়াজু নিয়ে স্বাধীনতার পক্ষে এই পক্ষে রাজাকার এই সেই করে করে আজ পর্যন্ত আমরা সেই নির্বাহকদের মধ্যে পড়েছি। 53 বছরে দেশের উন্নতি হয় নাই, কিন্তু ক্ষতি হয়েছে অনেক বেশি 2টা শ্রেণীকে ভাগ করতে গিয়ে। এটা বিশ্বের কোথাও দেখা যায় না। এত বছর পরে স্বাধীনতার পক্ষে বিপক্ষ শক্তি নিয়ে কি দেশে কোনো আলোচনা হয় বা ডিবেট হয়, এটা দেখা যায় না। তো এটা আমরা খুব গুরুত্বের সাথে দীর্ঘদিন থেকে অনুধাবন করছি। যেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, তা আমরা দেখলে এখানেই তো একটি বৈষম্য। দেশের মধ্যে বৈষম্য থাকবে কেন? আমাদের মধ্যে দূরত্ব কমাতে হবে, গোছাতে হবে এবং দূরত্ব শেষ করে এখানে দেশের স্বার্থে, দেশের বিষয়ে আমরা সবাই এক। চাই মাদ্রাসায় পড়ুয়া হোক, চাই ভার্সিটি পড়ুয়া হোক, সাধারণ মানুষ হোক, সবাই এক আমরা। আর আমাদের দ্বীনি শিক্ষা এটাই দেয়, হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির চক্ষু কখনো আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে যার চক্ষু, 2টা চক্ষু সীমান্ত পাহারায় কি রাত যাপন করে। এই শিক্ষা তো মাদ্রাসা ছাত্রদের আছে, অর্থাৎ দেহাত্মবোধ তাদের মধ্যে অত্যন্ত বেশি। দেশের জন্য এখনও যদি দেশের যে কোনো সরকার, চাই সে পুরুষ হোক, চাই মহিলা হোক, সে নামাজি হোক, চাই বেনামাজি হোক, যা কোনো যদি সরকার প্রধান বলে যে আমার দেশের পরিস্থিতি আশঙ্কাজনক, পার্শ্ববর্তী কোনো পরাশক্তি আমাদের আক্রমণ করতেছে, নির্দ্বিধায় দেখা যাবে কোনো
দুনিয়াবি স্বার্থ ছাড়া কওমি মাদ্রাসা ছাত্ররা এবং যুবকরা তাদের জান দিয়ে মাল দিয়ে অকাতরে কি শহীদের তামনা নিয়ে সে তার দেশ রক্ষায় বা দেশের সীমান্ত রক্ষায় ঝাঁপিয়ে পড়বে। সেরকম একটা দেশপ্রেমিক শক্তিকে ডিভাইড করে মূল স্রোত থেকে দূরে রাখার এটা একটা অপকৌশল। এই অপকৌশল দূর হওয়ার জন্য যারা সচেতন ওলামা একরাম আছেন তারাও এটাকে সহযোগিতা করেছেন এবং ছাত্র সমাজ এটা বুঝতে পারছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই জন্য কোটা বিরোধী আন্দোলন, যেহেতু কোটার সংস্কার হলে বৈষম্য দূর হয়ে যাবে, বৈষম্য দূর হয়ে দেশ সামনে চলা সহজ হবে, সেই চিন্তা করে কি আমি মনে করি ছাত্র সমাজ এবং মাদ্রাসা ছাত্র ওলামা একরাম হেফাজতে ইসলামকে এখানে একাত্মতা ঘোষণা করেছেন, আমরাও করেছি। এটা হচ্ছে মূল কথা যে হেফাজতের নেতৃবৃন্দ কিন্তু অনেকেই অনুভব করছিলেন এই আন্দোলনটা সফল হওয়া দরকার, আন্দোলনের জন্য কি সবার কি অংশগ্রহণ দরকার, হেফাজত কর্মীর মধ্যে কি এই একাত্মতা ঘোষণা করা দরকার, এটা অনুভব করছেন এবং মুরব্বীদের সাথে যোগাযোগ হচ্ছিল। যেটার প্রমাণ আপনি দেখবেন কোটা আন্দোলন শুরু থেকেই আমাদের হেফাজতের কেন্দ্রীয় নেতা, বিশেষ করে আমি আমারটাই বলবো, নিয়মিতই প্রতিদিন এই ছাত্র আন্দোলনের পক্ষে যৌক্তিক কারণগুলো লেখা হতো, লিখতাম, পোস্ট করতাম, যাতে করে ছাত্ররা সাঙ্গা হয়, আমরা সবাই সম্পৃক্ত হই। হ্যাঁ, সরাসরি কর্মসূচি সাংগঠনিকভাবে দেওয়া যাচ্ছিল না, বিভিন্ন পরিস্থিতির শিকার আমাদের অনেক নেতাকর্মীকে বিভিন্নভাবে বসতে না যাওয়ার জন্য পরিবেশ তৈরি করা হচ্ছিল, একে কথা বলতে না পারার শুধু পরিবেশ তৈরি করা হচ্ছিল এবং বিভিন্ন চাপে রাখা হচ্ছিল। এটা তো শুরু থেকেই থাকে। দেখুন আমাদেরকে একটা যুদ্ধ আতঙ্ক লাগায় রাখতো আমাদের নেতৃবৃন্দের মধ্যে, যে দেখেন আপনারা নামলে আপনাদের পিছনে অমুক দল নেমে ওরা সন্ত্রাস করবে, এই করবে, আপনার বদনাম হবে, এই সমস্ত কথা মুরব্বীদেরকে বলার চেষ্টা করছে অতীত। এবার খুব চেষ্টা করা হয়েছিল যে কি যারা মুরব্বীরা সম্পৃক্ত হয় সিদ্ধান্তহীনতায় বা অনেকে ব্যক্তিগতভাবে এখানে সম্পৃক্ত হয়ে গেছেন বিভিন্ন চিন্তা চেতনার দিক থেকে বা প্যাট্রোনাইজ করে, কিন্তু সরাসরি সাংগঠনিক কর্মসূচি আমাদের আসছে মূলত ধরতে গেলে এই 18 জুলাই থেকে আমাদের মূলত সাংগঠনিক কর্মসূচি সাংগঠনিকভাবে আসছে। এর আগে একটা সম্পৃক্ততার কথা আসছে, যেটা সম্পৃক্ত হলেও কিন্তু অনেক চাপের মুখে অনেকে এটাকে কী করতে হয়েছে, অ্যাভয়েড করছে, আমরা দিনে এরকম বলে পাস করতে হয়েছে। কিন্তু প্রকাশ্যে যেটা আসছে এটা 18 জুলাই থেকেই আমাদের মূলত ইয়েতে আসছে কি হেফাজত সরাসরি পত্রপত্রিকা নিউজের মাধ্যমে কি সম্পৃক্ত হয়েছে। হাঁট দায়িত্ব সূচনা হয়েছিল, আমরা তো নিয়মিত বসতাম, আমাদের মধ্যে বিশেষ করে আমাদের হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুব ছাত্রলীগ সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম এবং হাটাদের মধ্যে যারা বুঝদার ছাত্র ছিল, যারা ইদানিং মাদ্রাসা থেকে হয়ে গেছেন কি বের হয়ে গেছেন, কিন্তু মাদ্রাসা সম্পৃক্ত আছে বা তার লেখাপড়া শেষের দিকে, তার সাথে অনেক কিছু বসা হইতো, বসে কী করণীয় আমরা ঠিক করতাম, বসা হয়েছে অনেকবার। অনেকবার আমার মাদ্রাসায় জামিয়াতুল ইমানও বসা হয়েছে, অনেকবার বিভিন্ন বাসায় বসা হয়েছে করণীয় নিয়ে। বিশেষ করে 17 তারিখ দুপুরে সিদ্ধান্ত হয় যে কি আমরা কি আর বসে থাকবো না, আমরা ছাত্ররা নেমে যাব ছাত্রদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরেই ছাত্ররা নামার পরে আমরা তো এটা হাটদাইতে মাদ্রাসা ছাত্রদের সংহতি প্রকাশ কোটা আন্দোলনের প্রতি, এটা আমরা ওইভাবে নিউজ করছি এবং এটা পরবর্তীতে দেশের শীর্ষ ইয়ের থেকে বিশেষ করে কোটা আন্দোলনের তাদের ফেজ থেকেও আসছে, ফিনাকিদার ফেজ থেকেও আসছে, আসার পর এটা যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং আমি মনে করি এটা হাটদায় মাদ্রাসা ছাত্ররা নামার পরে ওই দিন ডাকবাংলোতে, তখন ইসলামী জগতের যারা একটু চিন্তায় ছিল নামবে কি নামবে না, তাদের মধ্যে ভীতি ভেঙে গেছে, তারাও কি নেমে আসার জন্য কি পুরো বাংলাদেশে তৈরি হয়ে গেছে, নেমে আসছিল। এর মধ্যে আরও বেশি স্পিড বা আরও বেশি শক্তি জুগিয়েছে 18 তারিখ আমির হেফাজতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে যারা এই আন্দোলন মারা গেছেন তারা শহীদ। এই 6 জনকে শহীদ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আন্দোলনে অনেক মানে 100% মাত্রা বেড়ে গেছে, আমার মনে হচ্ছে আরও 100%, মানে দ্বিগুণ মাত্রা বেড়ে গেছে। যেহেতু দেশের জন্য বাতিলের বিরুদ্ধে বা আপনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে আন্দোলন করে যে মারা গেলে শহীদ হবে, এই মর্যাদা শোনার সঙ্গে সঙ্গে ইসলাম যারা শহীদ মর্যাদাকে তামান্না রাখে জীবন লালন করে, তাদের মধ্যে সবাই নেমে আসার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে পুরো দেশে। আলহামদুলিল্লাহ এটার কারণে আমি মনে করি আন্দোলনের পুরো শক্তি যোগান দিয়েছে, এটা স্পিড দিয়েছে বা এটা প্যাট্রোনাইজ করেছে এটা এই আন্দোলনকে। 17 তারিখে আমরা ছাত্ররা নামছে, 18 তারিখে আবার এই হাটদাইতে স্থানীয়
ইসলামী আন্দোলনকে একটা মিছিল বের করছে দুপুরে। বাকি তাদের কিছু যাওয়ার পরে প্রশাসনিকভাবে খুব চাপ সৃষ্টি ছিল, ওরা পুরো এই হাটায় প্রদক্ষিণ করতে না পারলেও তারা নাম ছিল ইসলামী আন্দোলনও, এটার জন্য কি হাটাদায়িত্ব ইসলামের নাম ছিল। তো হাটাদায়িত্ব সবসময় ওই ছাত্ররা যখন একদিন নামে গেছে, এরপরে বিবৃতি 8 তারিখ আসছে, এরপর থেকে সবাইকে নামার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্টে চেষ্টা করতেছে। বাকি আনুষ্ঠানিকভাবে পুরো বড় মিছিল নিয়ে নামছে 2 তারিখ বিকাল দুপুর থেকে কি একদম রোড ব্লক করে কি আনুষ্ঠানিকভাবে নেমে দেওয়া হয়েছে 2 তারিখ থেকে। 2 তারিখ নেওয়ার পরে 2 তারিখও পুরো দিন তো সবাই রাস্তার মধ্যে ছিল। আমরা এই পানি শরবত বা নাস্তা পানি নিয়ে যেভাবে ওদের সহায়তা করা দরকার আন্দোলন করে তাদের সাথে পাশে ছিলাম। 3 তারিখ তো বড় ধরনের দোয়াই হলো আসরের পরে হাটের মাদ্রাসা গেটের মধ্যেই এই আন্দোলন সফলতার জন্য। 4 তারিখ তো আমাদের মোটামুটি আমরা বুঝতাম সরকার শেষ পর্যায়ে এটা অনুভব করতেছিলাম আলহামদুলিল্লাহ। আর তখন তো কেউ আর মাঠের থেকে ফিরে যাচ্ছে না, এবং রাত্রেও মানুষকে মাঠ থেকে নেওয়া কঠিন ছিল, সবাই সর্বক্ষম মাঠে ছিল। ছাত্ররা তো আসলে একটু শক্তি পাইলেই, মুরব্বীদের একটু ছায়া পাইলে, মুরব্বীদের একটু কি ইশারা পাইলে তো নেমে যায়। এটার জন্য আমাদের একটু যারা সচেতন তাদেরকে যথাসময়ে নেতৃত্বের জন্য সামনে হাত দরকার হয়। যদি আসে দেশে যে কোনো ধরনের সংকটে যুব সমাজকে পাওয়া যাবে, অতীত পেয়ে আসছে আমরা পাবো ইনশাল্লাহ। হাটাদায়িত্বে আমরা আন্দোলন কীভাবে সফল করব, কিভাবে মাঠে থাকব, এবং এদের পিছনে তো অনেক খরচ হয় নিয়মিতটা, ওদের যুবকদের ধরে রাখতে হলে তো ওদের তো ফিটনেস করতে হয়। এই বিষয় নিয়ে একাধিক বৈঠক হয়েছে, বিশেষ করে 2-3টা প্রতিদিন তো আমার মাদ্রাসায় জামিয়াতুল ইমান 2-3টা ডেলি 2বার করে কমপক্ষে বৈঠক হয়েছে। আর রাত্রে দুপুরে সকালবেলা হতো, সকালবেলা দিনবেলার প্রোগ্রাম করে রাত্রে আবার বৈঠক হতো। বৈঠক করে তারপর দিন করণীয়, কে কোন সাইডে থাকবে, কে কীভাবে সহায়তা করবে, কে কীভাবে ফাইন্যান্সিয়াল মধ্যে, বিশেষ করে আমাদের আমি আগে নাম বলছিলাম মৌলানা কামরুল ইসলাম সাহেব, ছাত্রদের মধ্যে সাবেক ছাত্র জিহাদুল ইসলাম, আমার ছেলে, আমার জামায়াতুল শিক্ষক মীর আম্মার, মৌলানা শহীদুল্লাহ আজহারি, এরা তো থাকতেন। এরপরে আমাদের সাথে মাঝে মধ্যে সম্পৃক্ত হতেন আমাদের আহসানুল্লাহ মাস্টার, নিউ 2-1বার আসতে আমাদের বৈঠকের মধ্যে। এরপরে একবার নাসির ভাইকেও ডাকা হয়েছিল, তিনি আসছেন, অবশ্যই আসছেন, মোটামুটি সবাই আসতেন। মোটামুটি 17 তারিখ এর মধ্যে আবরারের বিরাট ভূমিকা ছিল, মধ্যে আবরারের বড় ভূমিকা ছিল। সে ওখানে স্লোগান, সেও তুলছিল স্লোগানগুলো, মূলত স্লোগান, সে তো স্লোগান হিসেবে ভালো স্লোগান দিতে পারে। তখন দেখতাম সব প্রোগ্রামে তার ভালো স্লোগান দিত, এবং সে ধরে রাখতো মজমাটাকে, তার একটা বড় ভূমিকা ছিল। সরি, আমার নাম তার দেরিতে বলার জন্য। তো ছাত্ররা আসে, আলহামদুলিল্লাহ একটু নেতৃত্ব পাইলে তো চলে আসে। তো আমার কাছে নিয়মিত বৈঠক হয়তো, শরবত কোথায় পাকানো হবে, কে তৈরি করবে, কোথায় রাখা হবে, ছাত্ররা কীভাবে নিবে, নাস্তা পানি কীভাবে দেওয়া হবে, সেগুলো নিয়ে পরামর্শ হতো। টাকা পয়সার আমরা সবাই ভাগাভাগ করে দায়িত্ব নিতাম, কে কীভাবে সহায়তা করবো, সেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আর সব বিষয় বলে ফেলে তো কিছু জমা থাকতে হয়তো, এটা তো আল্লাহর থেকে বিনিময় নেওয়ার জন্য আমরা করছি। সব বিষয়গুলো বলে ফেলে তো অনেক সময় জমা থাকে না, যার দুনিয়াতে পেয়ে যাই। 4 তারিখ যখন একটা বিবৃতি হেফাজতের পক্ষ থেকে দেওয়া হলো, হেফাজত আমিরের পক্ষ থেকে, যে ঢাকার লং মার্চে সবাই শরিক হন, অংশগ্রহণ করুন, ঢাকামুখী লং মার্চে, এটা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে তৎকালীন প্রশাসন। বিভিন্ন আমাদের নেতাকর্মী, বিশেষ করে ঢাকাস্থ নেতৃবৃন্দের কাছে বারবার তারা চাপ সৃষ্টি করছে, না এটা তো আমির হেফাজত দেন নাই, এটা দিতে পারেন না। এইভাবে এমনকি চিটাগাঙ্গের অনেক জায়গায়, বিশেষ করে ফটিকছড়িতে বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে এটা অস্বীকার করার জন্য, তো যে এটা হুজুর দেয় নাই, এভাবে অস্বীকার করেন। আমার সাথে অনেক সাংবাদিক ভাইরা যোগাযোগ করছেন কালবেলা সহ। আমি বললাম না, এটা আমির সাহেবের স্বাক্ষর, এটা আমির সাহেব করেছেন, এবং আমির সাহেব একটা বিবৃতি দেওয়ার জন্য কারো সাথে উনি মুখাপেক্ষি নয়, স্বাধীনভাবে এটা দিতে পারেন, একটা বিবৃতি দিতে পারেন, তার জন্য কারো পরামর্শ জরুরি না। আমির সাহেবের কালতে পরামর্শ হন, এটা আমির সাহেবের স্বাক্ষর বলে আমি যখন চ্যালেঞ্জ করছি, আলহামদুলিল্লাহ কিছু পত্রিকায় এভাবে আসছে, অনেক পত্রিকা তৎকালীন প্রশাসনের চাপে হয়তো তা প্রকাশ করে নেই। এটাতেই বড় ধরনের একটা সরকার চাপে পড়ছে যে হেফাজত যখন সমর্থন দিয়েছে, লং মার্চের সমর্থন, কী করা যায়। 5 তারিখ সকালে দেখলাম অনেকগুলো ফোন আসতেছে প্রশাসনের বিভিন্ন জায়গার থেকে, বলছে ঢাকায় তো আপনি আসতে পারবেন না, পরিস্থিতি সেরকম না, বিমানে বন্ধ,
তো ডাকাতের এই 2-3 জন নেতার নাম বলেন যারা হেফাজতকে নিয়ন্ত্রণ করতো, হেফাজত তাদের কথা হেফাজতের উপর সবাই নিচে সবাই শুনবে সেরকম যে নেতার নাম বলেন। তো পরে ওনারা একজন নিজের থেকে একজন নাম বলছে, আমি বললেন ওনার দ্বারা হবে না। তো বলে যে কেন হবে না, কিন্তু ঢাকা মহানগর মুখপাত্র আছে। আমি বললাম বুঝতে আপনাদের। তিনি তখন বললেন যে এই দুর্দিনও হাসালেন নাকি আমাকে, সে কথা বলেন। পর আমি নিজেই স্বপ্নদিত হয়ে আমাকে যখন বলে 3 জনের নাম দেন, আমি প্রথমে ওদের মাওলানা মামুল হক সাহেব নাম বললাম, 2 নম্বরে মনির কাসিম সাহেব নাম বললাম, 3 নম্বরে চিন্তা করে আমাদের আজিজুল হক ভাই যেহেতু ঢাকা ছিল নাম আজিজুল হক ইসলামের নাম বললাম। তো পরবর্তী দেখা হলো তাদেরকে ডাকা হলো সেনাকুঞ্জের মধ্যে, তারা গেছেন। এটা সকাল 7টার দিকে আমার কথা হয়েছে। তখন বুঝতে পারছিলাম যে কি দেশে একটা পরিবর্তন আসতেছে বা সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে, হয়তো কোনোটা ঘটতেছে। তো এটা একদিন হয়ে গেছে। আগের দিন তো একটু অনুভব করতেছিলাম যে হয়তো আল্লাহ এবার কামিয়াব করবেন আমাদেরকে। তো কামিয়াবের পিছনে আমি একটা বিষয় বলবো যেটা আগামী দিনের জন্য আমাদের শিক্ষণীয় হয়ে থাকবে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, কোটা বিরোধী আন্দোলন, তাদের মধ্যে পরিপূর্ণ এখলাস ছিল যে তার ব্যক্তিগত স্বার্থে তারা কি হয় নাই, কি এই আন্দোলন শুরু করে নাই, এটার মধ্যে আল্লাহর সাহায্য ছিল। আর আমরাও চেয়েছিলাম এদেশে কি একটা এই বৈষম্য দূর হোক, ও বৈষম্য দূর হওয়ার জন্য আমরাও তাদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে সমর্থন দিয়েছি এবং ইসলামী জগৎও দিয়েছি, ওই জন্য সফল হয়েছে। ইনসাফের প্রতি আমি অত্যন্ত আন্তরিক বা আমার দুর্বলতা রয়েছে, কারণ 2013 সালে যখন হেফাজতের সেই 5 মের ঘটনার পর থেকে আমরা এক ধরনের ডাকাতে ওঠা কঠিন হয়ে গিয়েছিল। আমাদের ইতিহাস ঐতিহ্য মোছার জন্য তৎকালীন সরকার এবং সরকারের চাটুকর মিডিয়াগুলো আমাদেরকে মুছে ফেলার চিন্তা করছিল। তখন থেকেই ইনসাফের এই সেনাবাজন সম্পাদক ভাই মাহফুজ সাহেব বারবার আমাদেরকে বলতেছিলেন, হুজুর আমরা অনলাইনে একটা মিডিয়া তৈরি করি, যে অনলাইন মিডিয়ার মাধ্যমে কি আমরা সরব থাকবো। এই যেহেতু এখন অনলাইনের যুগ আস্তে আস্তে আরও ডেভেলপ হচ্ছে, থাকবো। সে নিয়ে বিশেষ করে মাহফুজ ভাই মাওলানা কামরুল ইসলাম উৎসাহিত করতেছিলেন। আলহামদুলিল্লাহ 2014 সালের 5 মে ইনসাফের আনুষ্ঠানিক সূচনা আমাদের মাদ্রাসাতে শুরু হয়েছিল, মিরহাট আল হুদা মহিলা মাদ্রাসায়। তখন থেকে একটা আশা ছিল যে ইনশাল্লাহ একদিন আমরা দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রাখতে পারবো। আলহামদুলিল্লাহ এটা সক্ষম হয়েছে। বিশেষ করে ইনসাফের তৎকালীন পথ চলার থেকে নিয়ে আল্লামা জুনায়েদ বাবুনী রহমতুল্লাহ সাথে থাকার কারণে হেফাজত ইসলামের অনেক ইতিহাস, ঐতিহ্য, বিবৃতি এবং প্রোগ্রাম এখনও আমাদের কাছে রেকর্ড রয়েছে এবং এগুলোর জন্য বিবৃতির জন্য ইনসাফের বড় ভূমিকা ছিল। আল্লাহ এগুলো হেফাজত করেছে ইনসাফের মাধ্যমে, এটা ইনসাফের বড় কৃতিত্ব। এই আন্দোলনে যেহেতু আমি ঢাকা আসলে ইনসাফের অফিসে আসা হয়, এখানে বসা হয়, বিভিন্ন আলোচনা হয়। আমি যতবার আসছি ঢাকাতে প্রায় দেখেছি এখানে এই জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে প্রথম সারিতে, তাদের অনেক নেতা, অনেক দায়িত্বশীলের সাথে এখানে বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে, অনেক কথোপকথন হয়েছে, অনেক চিন্তা চেতনা শেয়ার হয়েছে, অনেক কর্মে কাজের পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এদের মধ্যে অনেকের কি আপনারা বেশিরভাগকে তো দেখছি আলহামদুলিল্লাহ এখানে দেখা হয়েছে, 2-4 জন হয়তো বাদ পড়বে যারা শীর্ষ নেতা পুরুষদের মধ্যে, প্রায় এখানে দেখা হতো, তারা এখানে আসতো এবং আমরা আলোচনা মাঝে মধ্যে শেয়ার হতো, তারা কী করছে না করছে এগুলো নিয়ে আলোচনা হতো। তো আমি এখানে এই ভূমিকার জন্য রাখতে পারার জন্য, এই অবদান রাখতে পারার জন্য বিশেষ করে ইনসাফের সম্পাদক মাহফুজ সাহেব এবং ইনসাফ পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে এই ভূমিকায় আগামী দিনেও যে কোনো সময় জাতির ক্রান্তিকালে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যেগুলো আছে রেকর্ড তোমাদের কাছে থাকবে, এগুলো সময় ইনশাল্লাহ ভাইরাল হবে, এগুলো সবাই দেখবো। অনেককে আমরা এখন অনেক উচ্চ পর্যায়ে দেখতেছি, তারা এক সময় দেখতাম ইনসাফের অফিসে খুব সাধারণ মেহমান হিসেবে আসেন, থাকতেছেন, অবস্থান করছেন, কিন্তু আল্লাহ তাতে আল্লাহ জাতীয় পর্যায়ে কাজ নিচ্ছে। তো যেই আশা নিয়ে ইনসাফ শুরু করা হয়েছিল
এবং জুনায়েদ বাবলুর রহমতুল্লাহ দোয়া করেছিলেন। সেই হিসেবে আলহামদুলিল্লাহ মনে করছি ইসরাফ হাঁটি হাঁটি পা বা তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই কাজকে, ইনসাফকে দীর্ঘস্থায়ী করুক এবং কাজকে জাতির জন্য আরও বেশি বেশি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।